আজকের এই সৌন্দর্যটা এখন আমার জীবনের সবচেয়ে বড় একটা অভিশাপ। বাবা হারা মেয়েটাকে নিয়ে আমি এখন পড়েছি এক মহা বিপদে। আমার মেয়েকে রেখে সবাই যেন এখন আমার দিকেই নজর দিচ্ছে, আর আমার দিকে নজর দেওয়ার কারণেই আমার মেয়েটাকে আমি কোথাও বিয়ে দিতে পারতেছি না। আসলে টাকা পয়সা একদিকে নেই, আমি মানুষের বাসায় কাজ করে করে মেয়েটাকে বড় করেছি একটা ভালো একটা পরিবারে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিব বলে। কিন্তু যেই আমার মেয়েটার জন্য সম্বন্ধ নিয়ে আসে, সে এসেই আমাকে ডিরেক্ট প্রস্তাব দেয়, আমার সঙ্গে রাত কাটাতে চায়, সে আমাকে বিয়ে করতে চায়। এবং মেয়ের জামাই তো ডিরেক্ট আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেছে। সে আমার মেয়েকেও চায়, আমাকেও চায়। বন্ধুরা, এটা কি সম্ভব? মা মেয়ে দুজনকেই সে বিয়ে করবে, এটা কি সম্ভব? আজকের গল্পটা তোমাদের একদম অনেক বেশি ভালো লাগবে, তোমাদের হৃদয় একদম ছুঁয়ে যাবে বন্ধুরা। আসলে আপনার যদি একটা মেয়ে থেকে থাকে, আর যদি সেই মেয়েটার বাবা না থাকে, মায়ের একা সংগ্রাম জীবন কাহিনী। ঠিক আছে, আমি আমার মেয়েটাকে নিয়ে মানুষের বাসায় বাসায় কাজ করেছি, ওকে বড় করেছি, এবং মেয়েটার জন্য এক প্রকার বলতে গেলে যুদ্ধ করে বেঁচে আছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার সৌন্দর্য, আমার শরীরের মাংস। সবাই আমাকে চায়, আমাকে লুটে পুটে খেতে। কেউ আমার মেয়েটাকে চায় না, সবাই আমাকে চায়। তো বন্ধুরা, আজকে আমি আমার এক জীবনের বাস্তব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হবে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি বিশ্বাস করি তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না টেনে সম্পূর্ণ দেখবে, এবং গল্পটা তোমাদের অবশ্যই মন ছুঁয়ে যাবে। তাহলে চলো শুরু করি। বন্ধুরা, আমার নাম হচ্ছে মুক্তা, আর আমার মেয়ের নাম হচ্ছে রেশমা। আসলে আমি যখন খুব ছোটবেলা, আমার মা বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো। একদিন আমরা বাজারে গিয়েছিলাম, মার্কেটে, ঈদের সময় ঘটনাটা। আমার মা বাবা তারা রোড অ্যাক্সিডেন্ট করার পর তারা আসলে মারা যায়। তারপর থেকে আমি আসলে মামার বাড়িতে বড় হই, মামা মামের কাছেই আমার সারাটা জীবন। তারা আমাকে একটা ভালো একটা পাত্র দেখে বিয়ে দেওয়ার পরে আসলে সেইখানেও আমার জীবনটা খুব একটা বেশি টিকে নাই। আমার একটা মেয়ে জন্ম হয়, মেয়ে জন্ম হওয়ার পরেই আমার স্বামীরও মৃত্যু হয়ে যায়। এইরকম একটা জীবন দশায় পড়েছিলাম বন্ধুরা। আমি জানি না, আল্লাহ হয়তো আমার উপর দিয়ে অনেক পরীক্ষা নিয়েছেন। আমার মা বাবাও নেই, অপরদিকে আমি আমার স্বামীকেও হারালাম, আমার জীবন যৌবন সব কিছু হারালাম, সব। আমি আমার লাইফে কখনো এনজয় কি জিনিস, আনন্দ ফুর্তি কি জিনিস, এই জিনিসটা আমি কখনো দেখি নাই। শুরু থেকেই আমি আসলে এক জীবন যুদ্ধে এক যোদ্ধা। যাই হোক, আমি আসলে মানুষের বাসায় কাজ করতাম। ঠিক আছে, আমাদের বাড়ির অনেক লন্ডনী আছে বা অনেক আমেরিকান আছে, ওনাদের বাসায় আমি কাজ করতাম। কাজ করে করে আমার মেয়েটাকে আমি বড় করেছি, পালিয়েছি। শেষ পর্যন্ত কিছু টাকা পয়সা জমিয়ে আমি আমার বাড়িতেই একটা টেলার্সের দোকান দিয়েছি। এখানে মেয়েদের ব্লাউজ বা মেয়েদের থ্রি পিস, কামিজ, শাড়ি সব কিছু সেলাই করা থেকে শুরু করে আমি কাপড় চোপড়ও বানাই। মোটামুটি একটা ভালো টাকা ইনকাম হয় এখান থেকে। এই টেলার্সটা দেওয়ার পর থেকে আমি আমার সংসারের যে অভাবগুলো, সেই অভাবগুলো বলতে গেলে অনেকটাই বন্ধুরা দূর করতে পেরেছি। হ্যাঁ, আসলে মানুষের যখন অভাব থাকে না, বা মানুষের যখন টাকা পয়সা না থাকে, তখন দেখবেন আপনার যে দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আছে, তারাও আপনাকে জিজ্ঞাসা করবে না। তারাও আপনাকে কেউ এসে বলবে না যে তুমি একবেলা খেয়েছো কিনা বা না খেয়ে আছো কিনা। কেউ তোমাকে এই কথাটা বলবে না, কেউ কোনো কিছু জানতে চাইবে না। তুমি মরে যাও, তাতে কারো কোনো সমস্যা নেই, কারো কোনো আপত্তি নেই। ঠিক আছে? তো বন্ধুরা, বলতে গেলে এক প্রকার যুদ্ধ করেই মেয়েটাকে বড় করেছি। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, আর এই টেলার্সের দোকান দিতে গিয়ে আমার দিকে আশেপাশের অনেক মানুষ আমাকে নজর দিতে শুরু করলো। আসলে আমি দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান বলতে পারো, একটু মোটা। আসলে এটা আমার শারীরিক একটা গড়ন। ঠিক আছে, আমার মা বাবাও কিন্তু অনেক সুন্দর ছিল, যে কারণে আমিও অনেক সুন্দর হয়েছি। তো আমাকে অনেকেই, আমি যখন মানুষের বাসায় আয়ার কাজ করতাম, অনেকেই আমাকে কিন্তু কুপ্রস্তাবও দিয়েছিল
কিন্তু আমি তো জানি যে না, আমি আসলে সৎ পথেই বেঁচে থাকতে চাই। না, মানুষ তো লালসা আমাকে আমাকে তারা অনেক অফার করবেই, কিন্তু সেইটাতে আমি আসলে কান দেব না। আমি মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করেই আমি চেয়েছিলাম এগিয়ে যেতে। সেভাবেই আমি যাচ্ছি। আমার গ্রামে অনেক মানুষ আমার দিকে কুদৃষ্টি দিয়েছে। আমাকে তো 5,000 10,000 টাকা করে অনেকে দিতে চেয়েছেন। অনেকেই আমার সঙ্গে রাত কাটাতে চেয়েছেন। কিন্তু বন্ধুরা, আমি এই লোভ লালসায় কখনো আমি পা দেই নাই। আমি চেয়েছি আমার মেয়েটাকে আমার নিজের রোজগারের টাকায় আমি তাকে বড় করব, এবং মেয়েটাকে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিতে পারলেই আমার জীবনের একটা সমাপ্তি হবে। আমি মরে গেলেও শান্তি পাব। এই যে বন্ধুরা, দিন শেষে আমি এত পরিশ্রম করি, আমার সমস্ত পরিশ্রম আসলে ধুলায় মিশে যায় যখন আমি মেয়েটার মুখ দেখি, যখন মেয়েটার দিকে আমি এক পলক তাকাই। মেয়েটার মিষ্টি একটা মুখটা দেখলে আমার সমস্ত ক্লান্তি, সমস্ত রাগ, অভিমান সবকিছু একদম ধুলোয় মিশে যায়। মেয়েটা আমাকে মাঝে মধ্যে বলে, আম্মা, তুমি এই যে আমার জন্য এত পরিশ্রম করো, এত কষ্ট করো, তুমি তোমার নিজের সুখটা, জীবনটাকে তো তুমি নষ্ট করে দিচ্ছ। আম্মু, তুমি একটা বিয়ে করো না, তোমার তো এখনো ওইরকম কোনো বয়স হয় নাই, তুমি এখনো একটা বিয়ে করো, আমার একটা আব্বু আসুক। আসলে আমাদের পরিবারে একটা ছেলে মানুষ, একটা পুরুষ মানুষ থাকলে অনেক ভালো হবে। দেখো না আম্মু, অনেকেই স্কুলে আমাকে ডিস্টার্ব করে, বিরক্ত করে, আসলে তোমার ক্ষমতা নাই বলে। তাছাড়া অনেকেই তোমার দিকে আমি দেখি, অনেকেই কেমন দৃষ্টিতে তোমার দিকে তাকায়। হ্যাঁ, অনেকেই তো তোমাকে কত ধরনের কত কুপ্রস্তাব দেয়, কি করে। আম্মু, তুমি একটা বিয়ে করো না। মেয়েটা আমাকে মাঝে মধ্যেই এরকম কিছু বলে। তখন আমি মেয়েটাকে বলি, দেখ রে মা, বিয়ে তো চাইলেই করতে পারি, বিয়ে তো কোনো সমস্যা না। আসলে সমস্যাটা হচ্ছে রে মা, দেখ, এখন এই বয়সে এসে আমাকে কেই বা বিয়ে করবে? আর তাছাড়া এখন আমাকে যেই বিয়ে করবে সে আমার দেহের লোভে আমাকে বিয়ে করবে, বুঝছিস? কয়েকদিন মজা লুটে তারপর সে চলে যাবে। আমাদের দায়িত্ব সে কিন্তু নিবে না, সে বহন করবে না, বুঝেছিস? তাছাড়া সে যে, আমি যে তাকে বিয়ে করব, তুই যে তাকে বাবা বলে ডাকবি, সে কি তোকে মেয়ের চোখে দেখবে? দেখা যাবে দুদিন পরে তোর উপরও একটা আক্রমণ করে দিল, তখন কি করবি? কারণ তুই তো তার নিজের মেয়ে না। হ্যাঁ, এখন আমি আমার সুখের জন্য তোর জীবনটা তো আমি নষ্ট করে দিতে পারি না রে মা। দেখ, আমার জীবনটা তো যা হবার হয়েছে, আমার জীবনে সুখ লেখা নেই, যেটা হবার হয়ে গেছে। আমি চাই তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে, ভালো একটা ছেলের হাতে আমি তোকে তুলে দিতে পারলেই শান্তি। তারপর তুই তোর জামাইকে নিয়ে যদি আমাকে দেখিস শেষ বয়সে এসে, যদি একটু সুখ শান্তি দিস, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। আর কিছু আমি চাই না রে মা। তখন আমার মেয়েটা বলতেছে, আম্মু, তুমি আমাকে যার সঙ্গে বিয়ে দিবে বা যে আমাকে ভালোবাসবে আমি তাকে বিয়ে করব। আর আমি আমার জামাইকে বলে দিব, তুমি আম্মু আমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? আমি আমার জামাইকে নিয়ে কখনো আলাদা হব না। আমার জামাই, আমি আর তুমি, আমরা এক পরিবার, একসঙ্গে থাকব। মেয়ের মুখে এমন কথা শুনে সত্যি বন্ধুরা, মানে বুকটা একেবারে ভরে গেল যে এতটুকু একটা বাচ্চা মেয়ে মানে কত সুন্দর করে মায়ের জন্য তার দরদ, তার ভালোবাসা দেখে আমার মনটা সত্যি ভরে গেল বন্ধুরা। তো যাই হোক, এলাকার একদিন এক মেম্বার আমাকে বলতেছে, ভাবি কি খবর? আপনার তো দেখতেছি টেইলার্সের দোকানটা মোটামুটি ভালোই চলতেছে। আমি তাকে বললাম, জি ভাই, মোটামুটি ভালোই চলতেছে। তখন সে আমাকে বলতেছে, কি ওই যে আপনার মেয়েটা কি যেন নাম, রেশমা না কি যেন, কোন ক্লাসে জানে পড়ে? আমি তখন তাকে বললাম, জি ভাই, ও তো ক্লাস 8-এ পড়ে, দোয়া করবেন ভাই ওর জন্য। তখন মেম্বারে বলতেছে, হ্যাঁ, মেয়েটা তো আর কয়েকদিন পরে বড় হয়ে যাবে, ওর জন্য তো একটা ভালো পাত্র দেখতে হবে ভাবি, কি দেখবো নাকি? আমি বললাম, জি ভাই, এইটা তো আপনারা এলাকার মেম্বার হিসেবে, আমার ভাই হিসেবে তো আপনারা দেখতেই পারেন। তখন সে আমাকে বলল, ভাবি একটু আমাদেরকে সুযোগ সুবিধা দেন, আর কতদিন এভাবে একা একা থাকবেন? আপনার জামাই তো মরে গেছে অনেক আগে ভাবি,
এইভাবে আর কতদিন নিজের জীবনটা নষ্ট করবেন? আপনারও তো একটা শরীর এটা নাকি? এইটারও তো একটা চাহিদা আছে। ভাবি, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ না দেন তাহলে কি হবে? তখন আমি বললাম, দেখেন ভাই, আপনি আমাদের মেম্বার হতে পারেন, টাকার জন্য আমাকে অনেকেই অফার করেছে, কিন্তু ভাই আমি কখনোই আমার নিজের শরীরটা আমি বিলিয়ে দিই নাই, আর দিব না ভাই। আসলে এটা আমার স্বামীর একটা আমানত। হয়তো আমার স্বামী নেই, কিন্তু সে উপর থেকে সব দেখতেছে। না ভাই, আমি আপনার এই প্রস্তাবে একদমই রাজি হলাম না। তখন মেম্বার আমাকে বলল, ঠিক আছে ভাবি, আপনার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় একটা ফোন দিয়ে আমাকে, ঠিক আছে? আমি মনে মনে তাকে বলতে লাগলাম, শালা, লুচ্চার করে লুচ্চা, হ্যাঁ, শুধু মেয়ে মানুষ দেখলেই হয়, একটা অফার দিয়ে বসে। তো বন্ধুরা, আসলে আমার মেয়েটা স্কুলে শুনতে পারলাম একটা রিলেশন করে। আমাদের পাশের গ্রামের একটা ছেলে ওকে নাকি খুব পছন্দ করে। তো আমি মেয়েটাকে রাতে ভাত খাওয়ার পরে মেয়েটাকে আমি বুঝাচ্ছিলাম যে, রেশমা, শুনলাম তুমি নাকি কার সঙ্গে এই ভালোবাসা করো না কি যেন, এটা কি সত্যি নাকি রেশমা? তখন সে আমাকে বলল, হ্যাঁ মা, এটা সত্যি। আর জানো মা, ছেলেটা না খুবই ভালো। আর আমি ছেলেটাকে বলেছি আমার বাবা নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, ঠিক আছে? ও আমাকে বলেছে, তোমার বাবা নেই তো কি হয়েছে, তোমার মা আছে না, আমি তোমার মাকে দেখবো, আমি তোমার মাকে পালবো। আসলে মা, ছেলেটা খুবই ভালো। তখন আমি রেশমাকে বললাম, দেখো মা, এরকম অনেকেই বলে, বুঝছো, ও তোমাকে খেয়ে কিন্তু চলে যাবে, ওকে এই সুযোগটা দিও না মা, ঠিক আছে? কারণ তোমার এখন যেই বয়স, এখন তোমার প্রেম প্রীতির বয়স না। তুমি ভালো করে লেখাপড়া করো, বড় হও, আমি তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন আমার মেয়ে আমাকে বলল, ঠিক আছে মা, ও যদি ভালো না হয় আমি তো বুঝবো, ঠিক আছে? পরের দিন আমার মেয়ে স্কুলে গেল, ওর বয়ফ্রেন্ড নাকি ওকে বলতেছে আজকে ওরা স্কুলে যাবে না। আজকে ওরা স্কুলে না গিয়ে ওই বাড়ির পাশে একটা জঙ্গল আছে, ওইখানে তারা একটু সময় কাটাবে প্রাইভেট ভাবে। তখনই আমার মেয়েটা বুঝতে পারলো যে আসলে ছেলেটা ভালো না। আমার মা আমাকে যেটা বলেছিল, ও ওইটা পীড়িত ছেলে। তখন আমার মেয়ে ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। তখন দিয়ে এসে আমাকে বলতে লাগলো, না মা, ওর সঙ্গে আর রিলেশন করা যাবে না। তো বন্ধুরা, আসলে সত্যি কথা বলতে আমার একটু এখন বয়স হয়ে গেছে। এখন আর আগের মতো আমি বাজার হাট সবকিছু করতে হয় আমাকে, চাল থেকে শুরু করে ডাল, তেল, সবকিছু আমাকেই কেনাকাটা করতে হয়। তাছাড়া এখন আর আমি পারতে দিয়েছি না। আমার মেয়েটাও এখন একটু বড় হয়েছে, এখন আর আমার শরীরও আগের মতো চলে না। আমার মেয়েটার এখন একটা বিয়ে দিতেই হবে। আমি আমার ভাইয়ের কাছে একটা ফোন দিলাম, দিয়ে বললাম ওর জন্য একটা পাত্র দেখার জন্য, ওকে বিয়ে দিব। আমার ভাই আমাকে ডিরেক্ট বলতেছে, এই ওকে কিভাবে বিয়ে দিব? তোর তো এরকম কোনো টাকা পয়সাও নেই যে ছেলেকে যৌতুক দিবি। তাছাড়া আমার কাছে তো কোনো পাত্রও নেই। আমার ভাই আমাকে ডিরেক্ট না করে দিল। তার মানে বুঝেছি আসলে কোনো ভাই বলেন বোন বলেন কেউ কিন্তু আপন না। তো বন্ধুরা, আমি আমার জীবনটা একাই শুরু করতে লাগলাম। তারপর আমার এক গ্রামের একটা লোক আছে, আমি তাকে আসলে ভাই বলে ডাকি। সে আসলে ছোটবেলা থেকেই আমাকে অনেক বেশি ভালো পাইতো, ঠিক আছে? তারপর আমি ওনাকে বললাম, ওনার নাম আবার শালম ভাই। ওনাকে আমি বললাম, শালম ভাই, কি অবস্থা, ভালো আছেন? তখন সে আমাকে বলল, হ্যাঁ ভাবি, কি অবস্থা, অনেক দিন পর, আপনি তো আমাদেরকে ভুলে গেছেন। তখন ওনাকে বললাম, ভাই, আপনার বাতিজিটা তো বড় হয়েছে, ওর জন্য একটা পাত্র দেখেন না, একটা ভালো একটা ছেলে পাইলে আমাকে জানান। তখন সে আমাকে একটা ঘটকের নাম্বার দিল, ঠিক আছে? তখন আমি ওই ঘটককে আমি ফোন করলাম। ঘটককে ফোন করে আমি আমার মেয়েকে বললাম ঘটক আসলো দেখতে। তারপর সে আমাকে বলল তার হাতে নাকি একটা ভালো একটা পাত্র আছে। ছেলে মোটামুটি ভালো ইনকাম করে। ছেলে আসলে ওই আমাদের পাশের গ্রামেই এলাকাতে ডিশ লাইনের কাজ করে, ডিশ লাইন, ওয়াইফাই লাইন, এই সমস্ত লাইনে কাজ করে। আবার আমাদের গ্রামেও কাজ করে। ছেলেটা মোটামুটি ভালো, বেশ ভালো টাকা বেতন পায়, 18,000 16,000 টাকা নাকি বেতন পায়। পরিবারের অবস্থাও ভালো। তবে ছেলেটা আসলে শিক্ষিত না,
তো আমি তাকে বললাম আসলে আমি শিক্ষিত দিয়ে কি করব, আমার তো একটা জামাই দরকার তাই না, মেয়েটাকে বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি তার কথায় রাজি হলাম। তো আসলে পাত্র পাচ্ছি না। আসলে বন্ধুরা, উনি যখন আসলো, পাত্রপক্ষ, পাত্রের বাবা আসলো, পাত্রের মা আসলো, সবাই আসলো। তখন পাত্রের বাবা আমাকে বলতেছে, বাবি, আপনাকে বিয়াইন বলবো নাকি বাবি বলবো? তখন আমি আমি ছেলের বাবাকে বলতেছি, ভাই, আপনি বিয়াই বলেন আর বাবি বলেন, আপনার ইচ্ছা। আর তাছাড়া আমরা তো দুদিন পরে আত্মীয় হতে যাচ্ছি। ঠিক আছে, আপনার যে নামে ইচ্ছা সেই নামেই বলেন। তখন পাত্রের বাবা আমাকে বলতেছে, বাবি, আপনার মেয়েকে তো আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু আপনার সঙ্গে একান্তভাবে কিছু আলাপ ছিল আমার, যদি কিছু মনে না করেন। তখন আমি তাকে বললাম, ঠিক আছে ভাই, তাহলে চলেন। তখন আমরা বাড়ির বাহিরে পুকুরের সামনে এসে পার্সোনাল ভাবে সে আমাকে বলতেছে, আসলে ভাবি, আপনার জীবনটা তো খুব কষ্টের, একা একা মেয়েটাকে বড় করেছেন। আসলে এইরকম ঘটনা তো এখন সচরাচর দেখা যায় না। আসলে সত্যি ভাবি, আপনার মতো একজন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। যাই হোক ভাবি, আমি এখন যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেই কথাটা আপনি শোনার জন্য প্রস্তুত কিনা আমি জানি না। আমি তাকে বললাম, হারে বিআই সাহেব, আপনি বলেন, আপনি কোনো কিছু মনে রাখেন না। মনে করেন আমি আপনার নিজের মানুষ। তাছাড়া আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে আমি তো আপনার বিয়ে নিয়ে হব, তাই না? আমরা তো বলতে গেলে এক প্রকার আত্মীয় হব। তখন সে আমাকে বলতেছে, আসলে কি করে যে বলি আপনাকে বিআইন সাহেবা, আসলে আপনাকে কিছু গোপন কথা বলতে চাই, একান্তভাবে প্রাইভেট কথা। তখন আমি তাকে বললাম, আরে বিআই, কি এমন প্রাইভেট কথা যে আপনি বলতে পারতেছেন না, লজ্জা লাগতেছে? আপনি বলেন না বিআই, আমি আপনার সব শর্তে রাজি। আর তাছাড়া আপনার ছেলে তো অনেক ভালো মানুষ, এত পরিশ্রম করে ভালো টাকা স্যালারি পায়, আপনি বলেন। তখন সে আমাকে বলতেছে, বিআইন, আপনার জামাই তো অনেক আগেই মারা গেছে, আপনি তো অনেক দিন যাবত একা আছেন। হ্যাঁ, আসলে কি আর বলবো বিআইন, কষ্টের কথা। আসলে এই যে আপনার বিআইন, মানে আমার স্ত্রী, হ্যাঁ, আসলে ও তো অনেকদিন যাবত অসুস্থ ভাবি, বুঝছেন? ওকে অসুস্থ, ওকে ডাক্তার দেখাইছি তো ও আসলে আগের মতো আমাকে ওইটা দিতে পারে না। ঠিক আছে, তাছাড়া ভাবি, আমি একজন পুরুষ মানুষ, আপনি তো বুঝেনি, এইভাবে আর কতদিন আমি থাকি? আর আমি তো এখন ছেলের বাবা, এখন আমার ছেলেকে বিয়ে দিব। আমি তো এখন একটা বিয়ে চাইলেও করতে পারি না। আসলে আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে, আর আপনারও জামাই নেই, আমার বউ থেকেও নেই, সে তো আমাকে ওইটা দিতেও পারে না। আর তাছাড়া ভাবি, আপনি যদি কোনো কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিব। বিনিময়ে আপনি যদি আমাকে একটু, মানে ওইটা দিতেন আর কি, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আসলে ছেলের বাবার মুখে এরকম কথা শুনে আমি এক প্রকার, মানে বলতে গেলে কি বলবো, লজ্জা পেয়েছি এই ঘটনায়। আসলে বন্ধুরা, তোমরা তো আমার জীবনের ঘটনা সবকিছুই জানো। আমি ছোটবেলা থেকেই কাউকে কোনো কিছু আমার শরীর দেয় নাই। তাছাড়া আমার বিয়ের পরে অনেক মানুষ, এলাকার মেম্বার থেকে শুরু করে অনেকেই আমার দিকে নজর দিয়েছে। আমি চাইলে কিন্তু আমার শরীর অনেক আগেই আমি মানুষকে বিলিয়ে দিতে পারতাম না, আমি কাউকেই দেই নাই। আজকে আমি আমার মেয়েকে বিয়ে দিব, সেই ছেলের বাবাও আমাকে সেই একই অফার দিল। আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। তখন আমি এক প্রকার ছেলের বাবাকে বললাম, দেখেন ভাই, আপনি আসলে যেই কথাটা বলতে চাচ্ছেন এটা আসলে সম্ভব না। তাছাড়া দেখেন, আমি চেয়েছিলাম আপনার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু আপনি এখন যেই কথাটা বলতেছেন ভাই, না, এটাতে আমি আসলে রাজি হতে পারলাম না। তাছাড়া আমার মেয়েটাকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। না ভাই, আমি আমার শরীরটা আমি কাউকে বিলিয়ে দিতে পারবো না, আসলে এটা সম্ভব না ভাই। ঠিক আছে, তখন ছেলের বাবা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, ভাবি দেখেন, আপনি আর একটু ভেবে চিন্তে দেখেন। ঠিক আছে, এটা আমাদের একটা মনের একটা মিল। তাছাড়া আমার ছেলের বিয়ে হলে, আপনার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে হয়, তখন আমরা কিন্তু সবাই একসঙ্গেই থাকবো। আপনাকে আমাদের বাড়িতেই নিয়ে যাব। ঠিক আছে, আপনাকে আর টেইলার্সের কাজও করতে হবে না। তখন আমি তাকে বললাম, না ভাই, এটা আসলে সম্ভব না। তখন তারা আসলে ঘরে গেল। ঘরে যাওয়ার পর
তারা আমার মেয়েকে না করে দিল, না করে দিয়ে তারা আসলে চলে গেল। ঠিক আছে, তখন ঘটক আমাকে বলতেছে, কি হয়েছে, আসলে ছেলের পক্ষ তো অনেক ভালো ছিল, আপনি বিয়েটা দিলেন না কেন? তখন আমি ঘটককে সবকিছু খুলে বললাম যে উনি আসলে বিনিময়ে আমাকে চেয়েছিল। এখন আমি এই অবস্থা কি করব আমি আসলে বুঝতে পারতেছিলাম না। এই ঘটনাটা আমার মেয়ে শুনে ফেলে। তখন আমার মেয়ে আর কোনো কিছু বলে নাই। মেয়ের চোখে জল চলে আসলো। রাতে ঘুমানোর সময় মেয়ে আমাকে বলল, মা, আসলে আমি তো চেয়েছিলাম তোমাকে একটা বিয়ে দিতে, কিন্তু তুমি তো তখন রাজি হও নাই। মা, যার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিবে ছেলেটা কিন্তু অনেক ভালো, আমার পছন্দ হয়েছে। তাছাড়া ছেলের বাবা তোমাকে বেশ ভালো পছন্দ করেছে। মা, তুমি রাজি হয়ে যাও। এই যে তুমি একা একা থাকতেছো, কতদিন যাবৎ থাকতেছো, মা, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আসলে মা দেখো, ওদের ফ্যামিলিতে যদি আমি বিয়ে করি তাহলে আমি অনেক ভালো থাকবো। আর তাছাড়া আমাদের জীবনে আসলে পুরুষ মানুষ আসবে, তখন আর আমাদের দিকে কেউ নজর দিতে পারবে না, আমাদেরকে এক কথা সহজে কেউ বলতে পারবে না। মা, তুমি রাজি হয়ে যাও। তখন আমার মা বলতেছে, না রে, এটা কি ঠিক? তখন আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমার মেয়ে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। তখন এক প্রকার আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, এই শেষ বয়সে এসে নিজের আসলে এই যে সতীত্বটা ধরে রেখেছিলাম, এটা মনে হয় আর ধরে রাখতে পারবো না। যাই হোক, মেয়ে সুখের জন্য এইটুকু তো আমি করতেই পারি। পরের দিন ছেলের বাবাকে আমি ফোন করে বললাম, বিয়াই কেমন আছেন? তখন সে আমাকে বলতেছে, এই তো ভালো আছি, আপনার কি অবস্থা? তখন আমি তাকে বললাম, বিয়াই, আপনার জন্য একটা সুখবর আছে, একটা সুসংবাদ আছে। তখন সে আমাকে বলল, বিয়াইন, কেমন সুসংবাদ? তখন আমি তাকে বললাম যে আপনি আমাকে যেই প্রস্তাবটা দিয়েছিলেন আমি সেই প্রস্তাবে রাজি, তবে একটা শর্ত আছে। এই এই ঘটনাটা আমার মেয়ে বা আপনার ছেলে কেউ যেন জানতে না পারে, আর আমার মেয়েকে আপনার ছেলে যেন কখনো কষ্ট না দেয়, ঠিক আছে? তখন সে আমাকে বলল, আরে আমরা তো এক পরিবারই হব, তখন একসঙ্গে আমরা থাকবো, ঠিক আছে, কেউ কখনো আপনাকে কষ্ট দিবে না, আপনাকে এইটুকু গ্যারান্টি তো আমরা দিতেই পারি। তো যাই হোক, এরকম কথা শুনে আমি অনেক খুশি হলাম যে আসলে আমি মানে সারা জীবন একটা স্বপ্ন দেখেছিলাম যে মেয়েটাকে একটা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিব, একটা সংসারে ফ্যামিলি দিব, যে জায়গায় ছেলেটা ইনকাম করবে, হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। যাই হোক, অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ঘটনা। তো সবকিছু তাদের কথা মতো ঠিকঠাক হয়ে গেল, আগামী মাসে বিয়েটা ঠিক হবে। এটা আসলে একটা বড় একটা স্বপ্ন ছিল আমার। বন্ধুরা, তারপর আমি আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখেছি মেয়েটা মনে মনে অনেক বেশি হাসি খুশি। আসলে এই প্রথম আমি মেয়েটার চোখে এবং মেয়েটার মুখে এত খুশি দেখতে পেলাম। এর আগে আমি কখনোই ওর মুখে এতটা হাসি খুশি আমি দেখি নাই। যাই হোক, আমিও মা হিসেবে একটু গর্বিত, কারণ যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তো আমার কাছে আসলে জমানো তেমন কোনো টাকা পয়সা ছিল না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড অনেক আগেই মারা গেছে, কোনো রকম সংসার চালিয়েছি, মেয়েটাকে বড় করেছি, এটি আমার কাছে সম্বল, এছাড়া আর কোনো কিছু নেই। তো ছেলের বাবা আমার বিয়াই আমাকে ফোন করে বলতেছে যে, বিয়াইন, আপনার কি কোনো টাকা পয়সা লাগবে নাকি? তখন আসলে লজ্জা না, একটা ছেলের বাবার কাছে টাকা পয়সা চাই, এখনো তার সাথে ওইরকম পরিচয় হয় নাই। সে আমাকে বলতেছে, হারে বিয়াইন, আমি তো আজকে থেকে আপনার নিজের মানুষই, হ্যাঁ। আর তাছাড়া আমরা তো দুদিন পরে এখন থেকে একে অন্যের হয়েই যাব। ঠিক আছে, আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। তখন সে আমাকে 2 লাখ টাকার মতো টাকা দেয়। তখন বন্ধুরা, আমি একটা ছোটখাটো অনুষ্ঠান করে মেয়েটার বিয়ে দেই। মেয়েটা বিয়ে দেওয়ার পরেই আমার ছেলের জামাই এবং আমার মেয়ে তারা আমাকে জোর জবরদস্তি করে আমি যেন আমার এই যে বিটা বাড়িটা আছে বর্তমানে, যে বাড়িতে আমি থাকি, আমি যেন এই বাড়িটা বেচে দেই। কারণ যেহেতু এখানে আমার কোনো আত্মীয় স্বজন থাকে না, আমার কোনো আপন মানুষ কেউ আমাকে দেখাশোনা করে না, কারণ এখন আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিছি। এখন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই জন্য আমার মেয়েটাকে আমার এই মেয়ের জামাই বুঝিয়েছেন যেন আমি এই বাড়িটা বিক্রি করে দেই, এবং বিক্রি করে টাকাটা যেন মেয়ের কাছেই রেখে দেই অথবা আমার কাছেই রেখে দেই। কিন্তু
বিনিময়ে এই বাড়িটা বিক্রি করে আমি তাদের সঙ্গে তাদের কাছে চলে যেতে হবে আমাকে। আমি আমার মেয়ের জামাইকে অনেকবার বোঝানোর ট্রাই করতেছি, চেষ্টা করতেছি যে দেখো জামাই, এই বাড়িটা আমার একটা শেষ সম্বল, এটা আমার কাছে একটা স্মৃতি। তোমার শ্বশুর আসলে নেই তো কি হয়েছে, তোমার শ্বশুরের একটা স্মৃতি, আমি এটা আগলে রাখতে চাই। কিন্তু আমার মেয়ে আমাকে বলতেছে, মা তুমি দেখো তো আব্বু এখন নেই, তাছাড়া আমিও তো এখন চলে যাচ্ছি জামাইয়ের বাড়িতে। তুমি না আমাকে বলেছিলে যে আমার বিয়ে হলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে থাকবে। মা, এইখানে আমি তোমাকে একা একা কোনোভাবেই আমি রাখবো না। না, আমি আমার মেয়ের জিদের কাছে আমাকে হার মানতে হয়েছে। আমি আসলে কোনোভাবেই এই বাড়িটা রাখতে পারতেছিলাম না। তারপর বন্ধুরা এক প্রকার এই বাড়ি থেকে আমাকে যেতেই হলো। আর যাওয়ার আগে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়ে গেছি। এই বাড়ির মূল্য প্রায় 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা আমি আমার মেয়ের কাছে রেখেছি। যেহেতু মেয়ের কাছে রেখেছি, তার মানে এই টাকার মালিক এখন আমার মেয়ের জামাইও। যাক, টাকা পয়সা দিয়ে কি করব, আমার মেয়ের সকল সুখই তো এখন আমার সুখ, তাই না? তো বন্ধুরা, আমি আমার জামাইয়ের বাড়িতে চলে গেলাম। ওদের বাড়িটা আবার বেশ বড়, দালান বাড়ি তো, ওদের বাড়িটা অনেক বড়। ঠিক আছে, ওদের বাড়িতে প্রায় 5টা রুম। তো একটা রুম আমার জন্য, একটা রুমে আমার মেয়ে আর আমার মেয়ের জামাই থাকে, আর একটা রুমে থাকে হচ্ছে আমার বিয়াই। ঠিক আছে, আর বিয়াইন আসলে তার শরীরটা অসুস্থ, সে আসলে বিছানা থেকে উঠতে পারে না। হ্যাঁ, যাই হোক, এখন কথা হচ্ছে আমি ওই বাড়িতে যাওয়ার পর আমি দেখলাম আমার যে বিয়াই, মানে আমার মেয়ের জামাইয়ের বাবা, সে আমার দিকে কুদৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে, আমার দিকে নজর দেওয়া শুরু করে দিয়েছে। তার জন্য গোসল করতে পারি না ঠিক মতনে, সে উকিঝুঁকি করে, নজর দেয়, কি সমস্ত জেনে সে আমাকে বলতে চায় আমাকে। মানে তার জন্য আমার আর কোনো রেহাই হচ্ছে না। কি করব, নিজেও কোনোভাবে কোনো কিছু যেন আমি বুঝতে পারতেছিলাম না আমার এখন কি করারই বা আছে। তো এক প্রকার সে তো আমাকে কথা দিয়েই ফেলেছিল। আমি তো এই তার কাছে আসলে বিক্রি হয়ে গেছি। যে মেয়ের বিয়ে দেওয়ার আগে আমি তো তার কাছে বলেছিলাম যে আসলে এই আমি যেন কোনোভাবেই আমার মেয়ের সঙ্গে তো আমি কথাও দিয়েছি যে আসলে আমি বিয়ের পরে আমার মেয়ের সুখের জন্য আমার বিয়ের সঙ্গেও আমি রাত কাটাতে পারবো। এটা তো আমি তাকে কথা দিয়ে ফেলেছি আগে। এখন এই জায়গা থেকে বের হওয়ার কোনো জায়গা নেই, কোনো রাস্তা নেই। তো বিয়াই আমাকে প্রায় সময় আমাকে বলতেছে, বিয়াইন আপনি কি অতীতের ভুলে গেছেন নাকি, কি কি আমাকে ওয়াদা করেছিলেন? তখন এক প্রকার আমি তাকে বললাম, না ভাই ভুলি নাই, আসলে ভুলবো কি করে, আর এটা তো ভুলার মতো কোনো কথাও না। আসলে আমি আসলে নিজে থেকে একটু প্রস্তুত না, তো এই জন্য ভাই আসলে সমস্যাটা হচ্ছে। কিন্তু সে আমাকে অনেকবার বোঝানোর ট্রাই করতেছে যে বিয়াইন দেখেন, আপনিও একা সিঙ্গেল মানুষ, আমিও একা সিঙ্গেল মানুষ। আসলে বন্ধুরা, আমার মেয়ের জামাই, হ্যাঁ, সে আসলে দোকানে কাজ করে, তো সে যেহেতু দোকানে কাজ করে সকালে যায় রাতে আসে। আর আমার একটা জিনিস ভাল লাগছে, আমার মেয়েটা কিন্তু সুখী, সে অনেক খুশি। এই ব্যাপারটা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে, আমাকে আরো বেশি ভালো লাগাইছে। যাই হোক, আমি সেদিন রাতে খুব চিন্তা করে দেখলাম, যেহেতু আমার হাজবেন্ড নেই, সে আসলে এখন পৃথিবীতে নেই, অনেক দিন হয়ে গেছে। এই যে আমার মেয়েটার মুখে এত হাসি খুশি, এত সুন্দর, এইটা তো এর আগে আমি কখনোই আমার মেয়ের মুখে আমি কখনোই দেখি নাই। যাক, মেয়েটার সুখের জন্য হলেও আমি আমার নিজেকে কুরবানি দিতে রাজি। মেয়েটার সুখের জন্য হলেও আমি নিজের সুখ, নিজের সবকিছু আমি বিসর্জন দিতে রাজি। তাতে আমার বিন্দু পরিমাণ মাত্র কোনো সমস্যা নেই। আমার মেয়েটা তো সুখী আসে দিন শেষে, এটাই তো আমার কাছে সবকিছু। এই কথা আমি চিন্তা করতে করতেই আমি দেখি আমার বিয়াই আমার কাছে চলে এসেছে। তখন বাজে রাত 12টা। হঠাৎ আমি ভয় পেয়ে গেছি যে গড়ে কোনো চুর ঢুকলো নাকি। হঠাৎ সে আমার দরজায় এসে আমাকে বলতেছে, বিয়াই দরজা খুলেন। আমি বললাম আমি কে? তখন বলতেছে যে বিয়াই। তখন আমি বললাম, হারে বিয়াই, হেতো রাতে আপনি এখানে? তখন সে আমাকে বলতেছে, কি বিয়াইন ভুলে গেলেন নাকি? কথা কি সব ভুলে গেলেন? দেখেন বিয়াইন, আপনি এত সুন্দরী মানুষ, আমি আর অপেক্ষা করতে পারতেছি না, আমার আজকেই লাগবে। দেখেন বিয়াইন, অনেকদিন যাবত এই কাজগুলো আমি করি না,
আমি আর নিজেকে একা রাখতে পারতেছি না। আমার আজকেই লাগবে, আমি আজকেই আপনার কাছে আসতেছি। আপনার তালবাহানা কথা আমি আর শুনতে পারবো না। আপনি দরজাটা খুলেন, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই। আমি তাকে ভিতর থেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, দেখেন বিয়াই, আজকে আমি মানসিকভাবে প্রস্তুত না। আজকে রাতটা আমাকে সময় দেন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কালকে আপনাকে একটা সুযোগ আমি দিব। কিন্তু বিয়াই কোনোভাবেই আমার কোনো কথা সে শুনতে চাইল না। সে আমাকে একটাবারের জন্য বুঝতে চাইল না। সে আমাকে বলতেছে, দেখেন বিয়াই, এখানে আর সুযোগ দেওয়া যাবে না। আসলে আমি আর নিজেকে আপনার সৌন্দর্যের জালে আমি আটকে ফেলেছি, আমি আর পারবো না। আর আজকে আপনি দরজা আপনাকে খুলতেই হবে, না হলে আমি আর আপনাকে মানে সে আমার কোনো কথাই শুনবে না বন্ধুরা। এখন আমি আসলে কি করব, আমি আর কোনো কিছু বুঝতে পারতেছি না। যাক, কোনো কিছু উপায় না পেয়ে আমি দরজাটা খুলেই ফেললাম। খুলে সে দেখি একটা সেন্টু গেঞ্জি পরে আর লুঙ্গি পরে সে আমার বেডরুমে চলে এসেছে। তারপর খুলেই দরজাটা না লাগিয়েই সে আমার সঙ্গে ওই সমস্ত কাজ করা শুরু করে দিয়েছে। তখন আমি দেখতেছি আমার আর কোনো উপায় নেই, এই বুঝিয়ে আমার আর কোনো শেষ রক্ষা হবে না। তখন আমি তাকে বলতেছি, আচ্ছা বিয়াই, ঠিক আছে, আমি আপনাকে আর বাধা দেব না, নেন আপনার যা খুশি আপনি তাই করেন। আচ্ছা, তার আগে আমাকে দরজাটা তো একটু লাগাতে দেন, দরজাটা বন্ধ করি, না হলে তো বাসার কেউ দেখে ফেলবে। বন্ধুরা, তখন আমি দরজাটা লাগিয়ে তার কাছে যাই। সে আসলে লাইটটা অফ করে দেয়। আর একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, আসলে লাইট বন্ধ করলে আমার খুব ভয় লাগে। মনে হয় আসলে কে যেন আমাকে ভয় দেখাচ্ছে, একটা ভূত বা শয়তানের এরকম কিছু একটা ভয় হয় আমার। আমি তার কাছে বললাম, বিয়াই, লাইটটা কি কোনোভাবে জ্বালানো যায় না? আসলে একটু অন্ধকারে আমার ভয় লাগে। তো সে আমাকে আসলে ভয়ানকভাবে সে আমাকে আঁকড়ে ধরল। তারপর সে আমাকে আঁকড়ে ধরে বলতেছে, চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আর শুনেন, আপনি ভয় পান আর যাই করেন, লাইট জ্বালানো যাবে না, ঠিক আছে? আর তাছাড়া এত রাতে লাইট জ্বালালে ওই শাইলা, তারপর হচ্ছে রাসেল, তারা কিন্তু শুনতে পেরে যাবে। তখন আমার আর কোনো উপায় নেই, আমি একেবারে আকাশের দিকে তাকিয়ে রইলাম। যাক, নিজেকে তো আর শেষ পর্যন্ত আত্মরক্ষা করতে পারলাম না। দেখি কপালে কি আছে, যা আছে আছে, দেখা যাক। এই কথা বলেই আমি নিজেকে শান্ত করলাম। তারপর বন্ধুরা, সারা রাত অনেক ঝড় তুফান গেল, অনেক ঝড় তুফান গেল। আসলে বাইরে কোনো ঝড় তুফান হয় নাই, সব ঝড় তুফান আমার উপর দিয়ে গেল। তো বিয়াই দেখলাম তার বয়স আনুমানিক 40 বা 41 এরকম হবে। কিন্তু সত্যি কথা বলতে বিয়াই এই বয়সে এসেও এত ভালো দারুণ ভাবে যে সে এই কাজগুলো করতে পারে, তাকে যদি আপনারা না দেখেন, হ্যাঁ হ্যাঁ, একদমই আপনারা বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, একদমই বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, আসলে এইটা ছিল আমার কাছে আসলে সবচেয়ে বড় একটা কাউদাত। আসলে আমি কখনো স্বপ্নেও ভাবি নাই যে মেয়ের সুখের জন্য নিজেকে, নিজের দেহটাকে, নিজের শরীরটাকে এইভাবে আমি বিলিয়ে দেব, হ্যাঁ, তাও আবার ছেলের বাবার কাছে। তবে একটা বিষয় আমার কাছে ভালো লাগছিল, যে এতদিন পর আমার শরীরে, আমার দেহে অন্তত কেউ তো আমাকে টাচ করেছে। আসলে একজন বিধবা নারীর গায়ে যখন তার হাজবেন্ড না থাকে, 5 বছর 10 বছর যখন আপনাকে কেউ টাচ না করবে, আপনার কিন্তু একা একা থাকতে অভ্যাস হয়ে যায়। কিন্তু যখন আপনাকে কেউ টাচ করবে, আপনি কিন্তু ওই মুহূর্ত থেকে আর একা থাকতে পারবেন না। এখন আমার কেন জানি মনে হচ্ছে যে না, বিয়াইকে আমার দরকার। এখন বিয়াই আর আমার কাছে আসতে হয় না, আমি এখন বিয়ের কাছে চলে যাই। তো আমাদের এইভাবে আসলে সংসারটা খুব ভালোই চলতেছিল। একদিকে আমার মেয়ে আর আমার মেয়ের জামাই, অপর দিকে আমি আর বিয়াই। তো আমাদের ভিতরে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমরা আসলে জানি যে এটা পাপ হচ্ছে। একদিন আমি আমার বিয়াইকে বলতেছি, বিয়াই, আমরা আসলে যে কাজটা করতেছি এটা তো আমাদের জন্য একটা পাপ হচ্ছে। এই যে আপনি আমার বিয়াই হন, আমি আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। আসলে বিয়াই, আমরা কিন্তু এটা একটা পাপ কাজ করতেছি, আমরা কি? তখন বিয়াই আমাকে বলতেছে, আরে বিয়াই, পাপ কাজ করতেছি এটা তো আমিও জানি, কিন্তু
এখন এই পাপ কাজ না করলে তো আমরা মজাও পাবো না, আর আমরা তো আরামও পাবো না। এখন তুমি কি চাও? তখন আমি বিয়াইকে বললাম, বিয়াই, আপনারও যেহেতু স্ত্রী আসলে বিছানায় পড়া সে আর আগের মতো আসলে ওই রকম শক্তি নেই, দাঁড়াতেও পারে না। আমার যেহেতু হাজব্যান্ড নেই, আমরা একটা কাজ করি, আমরা নিজেরা কবুল বলে আমরা মনে মনে বিয়ে করে ফেলি। তাতে করে অন্তত কিছুটা হলেও আমাদের গুনাহ কম হবে, আমরা অন্তত কিছুটা হলেও পাপ থেকে মুক্তি পাব। কারণ এই দেখেন, আপনিও বিয়ে শাদী করেন নাই, আমিও বিয়ে শাদী কোনো কিছু করি নাই, কিন্তু আমরা দিনের পর দিন, রাতের পর রাত স্বামী স্ত্রীর মতো এক বিছানায় একসঙ্গে থাকতেছি, এই সমস্ত কাজ আমরা করতেছি, এইটা কিন্তু ঠিক না। আচ্ছা, আমরা যদি বন্ধুরা, আমি আমার মেয়ের জামাই, তার বাবাকে বললাম, আচ্ছা আমরা একটা কাজ করলে হয় না? ধরো এই তুমি আর আমরা যদি মনে মনে একে অন্যকে কবুল বলে ফেলি, তাহলে তো আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। আর আমরা যদি তখন স্বামী স্ত্রী হয়ে যাই, তখন আমাদের কিছুটা হলেও পাপ কিন্তু কম হবে। আমরা কিন্তু এনজয়, আনন্দ ফুর্তি যা করার সবকিছু করব। তখন আমাদের একটা লাভ হবে, সেটা হচ্ছে পাপ কম হবে। তখন আমার বিয়ে আমাকে বলল, হ্যাঁ এইটা তো করা যা, এইটা তো অনেক ভালো হবে। তো বন্ধুরা, সে আমাকে বলল, হ্যাঁ কবুল শারমিন, কবুল। আর আমি তাকে বললাম, আমার বিয়ে কবুল। এই কবুল কবুল বলে আমরা একে অন্যকে জীবন সঙ্গী হিসেবে একে অন্যের হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার সঙ্গে সারা জীবন থাকবো, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে। এইভাবে আমরা একে অন্যের সঙ্গে সারা জীবন, আমাদের যে বাকি জীবনটা আছে, এইভাবে আমরা কাটিয়ে দিব। কিন্তু বন্ধুরা, সেদিন রাতেও আমরা কাটানোর পরে ঘটনা ঘটে এর পরের দিন, আমি আসলে আমার নিজেকেও কখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমার মেয়ের জামাই আমার দিকে সে এইভাবে নজরটা দিবে। আসলে আমি জানি না, মানে ছেলের বাবা তো আমাকে নজর দিয়ে দিছে অলরেডি, সে আমার সঙ্গে অনেক দিন যাবৎ আছে, তার উপর আবার মেয়ের জামাই। বন্ধুরা, আসলে আমার মেয়েকে ঘুমের ঘরে একদম ঘুম পাড়িয়ে, ঘুমের ট্যাবলেট খাইয়ে, তারপর আমি দেখি যে আমার মেয়ের জামাই আমার রুমে, রাত তখন বাজে একদম গভীর রাত 12:30টার দিকে আমার রুমে আসছে। আমার রুমে এসে আমাকে মানে পিছন থেকে সে আমাকে ডাকতেছে। তো আমি মনে করলাম, আচ্ছা মনে হয় আমার বিয়ে এসেছে, আর বিয়াই তো প্রতি রাতেই আসে, আচ্ছা এ আর নতুন কি। কিন্তু বন্ধুরা, সে আমাকে আসলে ওই কাজটা করার পর সে আমাকে আসলে মানে কি বলবো, আমি পিছন দিকে তাকেই দেখি যে আসলে সে আর কেউ নয়, সে আসলে আমার মেয়ের জামাই। আমি আসলে আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছি না যে আমার মেয়ের জামাই আমাকে, মানে আমার বিছানাতে। তখন আমি আমার মেয়ের জামাইকে বলতেছি, আরে জামাই বাবা, তুমি এত রাতে এই জায়গাতে, শাইলা কি ঘুমিয়ে গেছে নাকি? কোনো কিছু দরকার নাকি? তখন ও আমাকে বলতেছে, হ্যাঁ মা, দরকার তো। তখন আমি ওকে বললাম, কি দরকার বাবা, এত রাতে তুমি আমার কাছে এসেছো, বলো তো তোমার কি দরকার? তখন সে আমাকে বলতেছে, আমার আপনাকে দরকার। আমি তার এই অদ্ভুত কথা শুনে মনে মনে বললাম, ছেলে কি পাগল হয়ে গেল নাকি? ভাবে একটু মুচকে এসে দিয়ে বললাম, কি বলতেছো, এই রাত বেড়াতে কি তোমাকে ভূতে ধরলো নাকি? তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ আমাকে ভূতে ধরেছে, আপনার রূপের আগুনে সত্যি আমার ভূতে ধরেছে। আসলে সত্যি কথা শাশুড়ি আম্মা, আপনাকে যখন আমি বিয়ে করতে যাই, আপনার মেয়েকে, ঠিক তখনই আমার আপনাকে ভালো লাগে। সত্যি কথা বলতে আমি এই কথাগুলো কখনোই এর আগে বলতে পারি নাই, কিন্তু এতদিন আমি দেখেছি আপনি আমার আব্বার সঙ্গে লটর পটর করেন, আর এই সব কিছু আমার কাছে মোবাইলে ক্যামেরা করা ভিডিও আছে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দেব, আপনার মেয়েকে আমি কিন্তু সবকিছু দেখিয়ে দেব। আপনি আমাদের বাসায়, আপনাকে আমি থাকতে দিলাম, আর আপনি কিনা আমারই বাপের সঙ্গে এই সমস্ত লটর পটর করে বেড়াচ্ছেন। দেখেন শাশুড়ি আম্মা, আপনি যদি আজকে রাতে আমাকে না দিছেন, তাহলে কিন্তু আমি সবাইকে এই ভিডিওগুলো দেখিয়ে দেব। বন্ধুরা, আমি আসলে কি বলবো এখন, মানে আমি কই এসে পড়লাম, আমি কি বলবো, আমি আসলে নিজেই কোনো কিছু আর ভেবে পাচ্ছিলাম না। তখন এক প্রকার বিরক্ত হয়েই বললাম, আচ্ছা তোমরা বাপ ছেলে কি শুরু করে দিছো?
তোমাদের কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে কি আমি কি খুব বড় সড়ো ভুল করে ফেললাম নাকি? তখন সে আমাকে বলতেছে, দেখেন, আপনার এত কথা শোনার সময় আমার কাছে নাই। একটু পরে আপনার মেয়ে সজাগ হয়ে যাবে, ঠিক আছে? একটা মেডিসিন দিয়ে এসেছি। দেখেন, এত কথা বলার সময় আমার কাছে নেই। ঝটপট আমি যেটার জন্য এসেছি সেটা দিয়ে দেন, আমি চলে যাই। তখন আমি আবার মেয়ের জামাইকে বললাম, এই বাবা, এখনই তোমার বাবাও আসবে। তখন সে আমাকে বলে, না, আজকে রাতে বাবা আর আসবে না। বাবাকে কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার খালার বাড়িতে। বাবা আর আজকে আসবে না, ঠিক আছে? আজকে আপনাকে আর আমাকে ডিস্টার্ব করার মতো এই বাড়িতে কেউ নেই। তখন আমি ভাবলাম মনে মনে যে ছেলে যেমন পাক্কা একজন খেলোয়াড়, বাবাও তো তেরকমই খেলোয়াড়। এই কোন ফ্যামিলিতে এসে পড়লাম বন্ধুরা? আসলে সম্পর্কে আমি তার শাশুড়ি মা হই, হ্যাঁ, কিন্তু আমার মেয়ের জামাই আমার রূপে আসলে সে পাগল হয়ে গেছে। আমার সৌন্দর্য দেখে সে আসলে পাগল হয়ে গেছে। আসলে আমার মেয়েটা একটু শ্যামলা, তার উপর আবার একটু কালো, ঠিক আছে? আসলে আমার মেয়েটাকে যে তারা বিয়ে করেছিল, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম, তারা আমার মেয়ের আসলে এই সৌন্দর্য বা গুণ কোনো কিছু দেখে তারা কিন্তু বিয়ে করে নাই। তারা বাপ ছেলে দুজন প্ল্যান করে আমাদের মা মেয়েকে ফাঁসানোর জন্যই এই বিয়েটা কিন্তু তারা করেছিল। এখন আমি বুঝতে পেরেছি। তাছাড়া আগে যদি জামাই আমাকে এই প্রস্তাবটা দিত, আমি তো আগে এই প্রস্তাবে রাজি হইতাম না। কিন্তু বন্ধুরা, এখন আমি কি করতে পারি? এখন আমার কি করার আছে? আপনারা এখন আমাকে বলেন। এখন তো আমার হাত বাঁধা। এখন আমি যদি আমার জামাইকে যদি আমি না খুশি করি, তাহলে তো ও তো আমার মেয়েকে কষ্ট দিবে, হ্যাঁ? আর আমার মেয়েকে যদি ও কষ্ট দেয়, আমি তো সেই কষ্ট সইতে পারবো না। সারাটা জীবন মেয়েটাকে মানুষ করলাম, একটা ফুলের টুকাও ওকে আমি লাগতে দেই নাই। নিজে মানুষের বাসায় কাজ করেছি, শরীর বিক্রি কখনো আমি করিই নাই, ঠিক আছে? মানুষের বাসায় কাজ করে, পরিশ্রম করে, টেইলার্সের কাজ করে আজকে মেয়েটাকে একটা ভালো একটা পরিবারে আমি ভেবেছিলাম বিয়ে দিয়েছি। কিন্তু আমি দেখতেছি এটা কোনো ভালো পরিবার না। এরা বাপ ছেলে দ্রুতাই, যেটা বাংলা ভাষায় বলে লুচ্চা, বাপ ছেলে দ্রুতাই লুচ্চা। ছি 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 ছি, আমি কি করলাম? এটা এত একটা মারাত্মক একটা ভুল করে ফেললাম। এই আমি আমার জীবনে ফার্স্ট আমি কোনো ভুল করলাম। এখন বন্ধুরা, আসলে যে ভুল করার সেটা তো আমি করেই ফেলেছি। এখন আর কি করব? এখন তো আর এখান থেকে বাঁচার কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই। ঠিক আছে, ওই দিন রাতে জামাই আমার সঙ্গে যা করলো, বাপরে বাপ, বাপ তো মানে আছেই প্রতি রাতে, কিন্তু জামাই ওই দিন যা করলো, পরের দিন আমার জ্বর উঠে গেছে শরীরে। আমি জামাইকে সকালবেলা শুধু একটা কথাই বলেছিলাম, আচ্ছা জামাই, তুমি সত্যি করে মানে সারা রাত তোমাকে আমি অনেক মজা মাস্তি দিয়েছি, সত্যি করে বাবা দুটো কথা কি আমাকে বলবে? জামাই আমাকে বলল, হ্যাঁ শাশুড়ি মা, বলেন না। তখন আমি ওকে বললাম যে জামাই, আসলে সত্যি করে বলবে তোমার মনে যা আছে, ঠিক আছে? পরের দিন সকালবেলা আমি আমার মেয়ের জামাইকে জিজ্ঞাসা করলাম, জামাই, সত্যি করে তুমি আজকে আমাকে একটা কথা বলবে? জামাই বলল, হ্যাঁ শাশুড়ি মা, বলেন না। আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম খুব হাসি মুখে, আচ্ছা জামাই, আমার মেয়েটা তো একটু কালো, শ্যামলা, হ্যাঁ, সত্যি কথা জামাই, আমি আমার মেয়েটার জন্য অনেক পাত্র দেখেছি। আসলে যে পাত্রই এসেছে তারা কিন্তু আমার মেয়েকে দেখে না করে দিয়েছে, কিন্তু তোমরা একমাত্র পাত্র ছিলে যে আমার মেয়েটাকে হাসি মুখে বিয়ে করতে তোমরা রাজি হয়েছিলে। আসলে জামাই, তোমরা তখন কিন্তু খুব ভালো একটা ব্যবহার করেছিলে আমাদের সঙ্গে। আচ্ছা, এই সমস্ত কিছু তোমাদের কি নাটক ছিল? তোমরা কি বাপ ছেলে দুজন মিলে আমাদেরকে কোনোভাবে ফাঁসাতে চাইছো? দেখো জামাই, আমার তো আর কেউ নেই আমার মেয়েটা ছাড়া দুনিয়াতে। ওকে তুমি ঠকায়ও না জামাই, তুমি আমাকে যা করো, যা ইচ্ছে করো, জামাই আমার মেয়েটাকে ঠকায়ও না বাবা, এইটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। পরে আমার মেয়ের জামাই আমাকে বলতেছে, আরে শাশুড়ি মা, আপনি এত চিন্তা করেন কেন? হ্যাঁ, আরে আপনার মেয়েকে তো আমি রাজরানি করে রাখবো, ওকে আমি কখনোই কষ্ট দিব না। আপনি এইটা নিয়ে কখনোই চিন্তা টেনশন কোনো কিছুই করবেন না। আসুনেন, আপনার মেয়ের জন্য অযথা চিন্তা টেনশন কোনো কিছু করবেন না, ওকে আমরা খুব ভালোই রাখবো। আসলে সত্যি কথা হচ্ছে কি, আমার আব্বারও আপনাকে ভালো লেগে যায়, আর আমারও কিন্তু আপনাকে ভালো লেগে যায়। এখন আমরা বাপ পুত দুজনেই যদি আপনাকে আসলে তখন প্রপোজ করতাম বা অফার দিতাম,
আপনি কি তখন আমাদেরকে সাড়া দিতেন বা রাজি হতেন? তখন এই জন্য আমরা আপনার মেয়েটাকে কৌশল করে আমরা বিয়ে করি। আমরা খুব ভালো করেই জানি আপনি অনেক পাত্রকে ফিরিয়ে দিয়েছেন। আর আপনি যে আসলে কারো সঙ্গে কখনো মিলন করেন নাই, এইটাও আমরা জানি। আপনাকে টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। এই জন্যই তো আপনার মেয়েকে দিয়ে কৌশলে আপনাকে আমরা আমাদের জালে ফাঁসিয়েছি। মেয়ের জামাইয়ের মুখে এই রকম কথা শুনে বন্ধুরা আমি অনেকটা হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। যেই আমি সারা জীবন এত বুদ্ধি করে, এত চালাকি করে চলেছি, সারা জীবন আমার মেয়ের গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেই নাই, আমিও কখনো একটা ফুলের টুকাও কারো থেকে পাই নাই। আজকে এই মেয়ের জামাই আর মেয়ের জামাইয়ের বাবা দুজন আমাকে দিনের পর দিন, রাতের পর রাত নর পশুর মতো আমাকে ব্যবহার করতেছে। এবং তাদের একটা ইচ্ছা, তাদের একটাই, আর সেটা হচ্ছে আমার সৌন্দর্য। তারা আমার সৌন্দর্য দেখে বাপুত দুজনেই আমার জন্য তারা পাগল হয়ে গেছে। যাক, তাতেও আমার কোনো আপত্তি নেই, তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার মেয়ের জন্য তো আমার জীবনটাও দিতে পারি। আর এ তো আমার শরীর মাত্র। নেক, কত নিবে নেক, আমার কোনো আপত্তি নেই। আসলে আমার মেয়েটাকে আমি এত ভালোবাসি বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আমার মেয়ের সুখের জন্য যদি 100 পুরুষের বিছানায়ও আমাকে যেতে হয়, আমি তাতেও রাজি। ঠিক আছে, তবে তারা বাপুত আমাকে এই কথাটা আগে বললেই পারতো। তারা আমাকে এতটা দিন তারা আমার সঙ্গে এই কাজগুলো করেছে, আমাকে আসলে আমার সঙ্গে একটা প্রতারণা তারা কিন্তু করেছে। যাই হোক, এই বিচারটা আমি আল্লাহর কাছে দিলাম। তবে একটা জিনিস ভালোই লাগে, সেটা হচ্ছে স্বামী কি জিনিস। হ্যাঁ, এইটা আমি এখন খের পাইতেছি। এই যে বাপে পুতে আমাকে দিনের পর দিন, রাতের পর রাত যদিও অত্যাচার করতেছে, কিন্তু দিন শেষে কিন্তু শারীরিক সুখ কিন্তু আমি পাচ্ছি। এইটা অন্তত এতদিন আমি পাইতাম না। যাই হোক, তখন আমি আমার মেয়ের জামাইকে বললাম, আচ্ছা জামাই, ধরো আজকে যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমার মেয়েটাকে কি তুমি দেখে রাখবে নাকি অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে? আমার জামাই বলল, শাশুড়ি মা, আমরা খারাপ হতে পারে, কিন্তু আমরা এতটাও খারাপ না। আপনার মেয়ে আমার স্ত্রী, ওকে আমি আমার মর্যাদা দিয়েই রাখবো। আপনার মেয়েকে নিয়ে আপনি কোনো চিন্তা টেনশন কোনো কিছু করেন না। শুধু আপনাকে একটু ভালো লাগে, কিন্তু আপনার কাছে তো অনেক পুরুষ এসেছে, আপনি তো কাউকেই পাত্তা দেন নাই। তাই একটু আর কি আপনার সঙ্গে আপনার মেয়েকে দিয়ে একটু আপনার সঙ্গে এইটা করলাম। এইটা ছাড়া আমরা আর কোনো কিছু করি না। তাছাড়া শাশুড়ি মা, আপনি তো অনেক সুন্দর। আসলে এই সৌন্দর্য দিয়ে যদি শেষ হয়ে যায় তখন আর কি করবেন? তাছাড়া আমরা একটু ব্যবহার করি না। যাক, মেয়ের জামার মুখে মেয়ের প্রশংসা শুনে, মা বা মেয়েকে কষ্ট দিবে না এই কথাটা শুনে অন্তপক্ষে এইটুকু তো ভালো লাগলো যে আমি যদি নাও থাকি, আমার মেয়েটা ভালো থাকবে। তো বন্ধুরা, এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত ছেলে এবং ছেলের বাবাকে আমি সুখ দিয়ে যাচ্ছি, অথচ আমার এই মেয়েটা কোনো কিছুই জানতে পারল না। যাই হোক, আসলে মেয়ের জন্য আসলে মায়েরা সব কিছুই করতে পারে। মেয়ের জন্য না হয় আর একটা জিনিস আমি ত্যাগ করলাম, আমার দেহটা। এটা তো মরার পরে চলেই যাবে। তো বন্ধুরা, আসলে আমার জীবনে যত কষ্ট ছিল বা যত ছিল, সব কিছু শেষ আমার মেয়ের সুখ দেখে। তো এইভাবে চলতেছে আমাদের দিনের পর দিন। আবার একটা জিনিস, আমার বিয়ের ছেলে, তারা কিন্তু এমনি খুব ভালো একটা ফ্যামিলি, ভালো টাকা পয়সা ইনকাম করে, বাজার হাট করে, বড় বড় বোয়াল মাছ, রুই মাছ, ইলিশ মাছ, গরু মাংস, মুরগি সব কিছু বাজার হাট করে এবং মেয়েকে খাওয়া দাওয়ায়, আমাকেও খাওয়ায়। কিন্তু তাদের ওই একটা লোভ, আসলে বলে না যে পুরুষ মানুষ এমন এক জিনিস, তারা যদি তাদের কোনো কিছু ভালো লেগে যায়, তারা আসলে তাদের সয় সম্পত্তি বিক্রি করে হলেও অথবা তাদের কিডনি বিক্রি করে হলেও তাদের সেই জিনিসটা চাই। এইটা আসলে সত্যি কথা, এটার প্রমাণ আমি পেয়েছি। দেখেন না, বাপ ছেলে দুজনেরকেই আমাকে তাদের ভালো লেগেছে। তারা যে কোনো ভাবেই হোক, কৌশল করে হলেও তারা কিন্তু আমাকে তাদের নিজের করে নিয়েছে। পুরুষ মানুষ আসলেই তারা অন্যরকম। তাদের চোখে যে জিনিসটা ভালো লেগে যাবে না, বা যেই মানুষটাকে মনে ধরে যাবে, যে কোনো কিছুর বিনিময়ে হলেও, দরকার পড়লে মিথ্যে অভিনয় করেও তাদের সেই জিনিসটা পেতে চাই।
তাদের সেই জিনিসটা লাগবেই। তো বন্ধুরা, আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করতেছি। শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকের ভিডিওটা অনেক বেশি বড় হবে, আসলেই বড় হয়ে গেছে। কারণ আমি চেয়েছিলাম যে আজকে তোমাদেরকে একটা প্রপার একটা স্টোরি আমি দিতে। তো আমার জীবনে ঘটে যাওয়া একটা স্টোরি তোমাদেরকে শোনালাম। তো আজকের এই স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের এই ধরনের গল্প আরও বেশি বেশি শুনতে চাও তাহলে কি করতে হবে? অবশ্যই কমেন্ট করতে হবে। আর তোমরা কিন্তু একটা লাইক করে আমাকে বলে দিবে যে আমাকে তোমাদের কাছে কেমন লেগেছে। হ্যাঁ, তোমরা যদি তোমাদের ভালো লাগে আমাকে, তাহলে কিন্তু এটাও কমেন্ট করে জানাতে পারো। আর যদি চাও আরও নিত্য নতুন গল্প নিয়ে আসি, অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে? সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আমার কলিজার বন্ধুরা ভালো থাকো। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ঠিক আছে? তাহলে আজকে যাই। হ্যাঁ, টাটা আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা।